রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরে নূর সহ কয়েকজন আহত। নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বে গুরুত্ব সিইসির, আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং, মন্তব্য কমিশনার আনোয়ারুলের। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করতে সালাউদ্দিনের আহ্বান, রোডম্যাপে নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, বলেছেন ডাক্তার তাহের। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে, সশস্ত্র কর্মসূচিতে দেশ অস্থির করে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আহত হন নূর সহ দলটির শতাধিক নেতাকর্মী। রক্তাক্ত অবস্থায় নূরকে প্রথমে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি দেখলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাত 8:15টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করতে গেলে এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপি নূরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যায়। আহত নূরকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান তারা। এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর নির্বাচনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচনের ক্ষেত্রে নয়া দৃষ্টান্ত তৈরির তাগিদ অন্য কমিশনারদের। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনে চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামনের নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি নাসির উদ্দিন কমিশনের। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। IFES এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকালে দুদিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে, সেভাবে ইসি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান কমিশনাররা। ভেরি রাইটলি সো। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। যে আমরা সারা জীবন চ্যালেঞ্জ ফেস করেছি, চ্যালেঞ্জের মধ্যে আমাদের সারা জীবন কাটিয়েছি, কিন্তু ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ। প্রশিক্ষণটিতে অংশ নিয়েছেন 40 জন। সামনের 2 ধাপে প্রশিক্ষণ নেবেন আরও 80 জন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জানান, বিএনপি বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আহমেদ সরারের রিপোর্ট।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে সৈয়দা ফাতেমা সালামের বই রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 24 নিয়ে তত লেখা দেখা যাচ্ছে না। সরকার বিজ্ঞজনদের দায়িত্ব দিতে পারত, কিন্তু সেটি হয়নি। বিএনপি ক্ষমতায় এসে গেছে, কারো কারো এমন ভাবনা নিয়েও কথা বলেন তিনি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো মিলেমিশে ইসির দেয়া রোডম্যাপকে এগিয়ে নিলে দেশের জন্য ভালো হবে। এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো, এই যে একটা হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিকেই জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করে প্রয়োজনে আলোচনার মাধ্যমে সমঝোতা ও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকাল বাংলা একাডেমিতে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যে ফাটল ধরাতে কোনো কোনো পক্ষ চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই যাত্রা বাধাগ্রস্ত না করতে আহ্বান জানান তিনি। নির্বাচনের রোডম্যাপকে স্বাগত না জানিয়ে কোনো কোনো দল সঠিক কাজ করছে না বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। আর কেউ যেন গুমের শিকার না হয়, ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে প্রয়োজনীয় আইন সংশোধন করা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম কোনো কোনো রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্দুল্যমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার সকালে চট্টগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই ওয়াদা ভঙ্গ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা ঘোষণা করেছেন। তাছাড়া বিচার এখনো দৃশ্যমান হয়নি, এর মাঝে বোধ হয় তিনি কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে অনেকের শঙ্কা। এছাড়া আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত PR2টার মধ্যে একটি নির্ধারণ না করে রোডম্যাপ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সেগুলো না করেই এই নির্বাচনের পথনকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা, এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনে বলা হয়, আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করবে পুলিশ। ডাকসু নির্বাচনে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েনের পরিবেশ তৈরি হয়নি বলে দাবি ছাত্রদলের। ব্লেমিং এর রাজনীতি চলছে, অভিযোগ শিবিরের। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কোনো প্রার্থীর। আবার কেউ কেউ জানিয়েছেন, শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন বয়কটের কথা ভাববেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার ছুটির দিনে হলে হলে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা। ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর হামিমের। 111কে দীর্ঘায়িত করেছিল, কিন্তু এই মহসিন হলের মাঠে সেনা বাহিনীরা ছিল, সেখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ তৈরি হয়েছিল। সেই সংঘর্ষই কিন্তু 111কে দীর্ঘায়িত করেছিল। সুতরাং আমার মনে হয় মাঝে মধ্যে যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি দূরভিসন্ধিমূলকতা রয়েছে কিনা, যে জাতীয় নির্বাচনকে পেছাতে হবে, দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে। যারা 5ই আগস্টের পূর্বে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছায়াতলে ছিল, যাদেরকে শিক্ষার্থীরা কিন্তু ওই ছাত্র সংগঠনের নেতা হিসেবে চেনে না, তারাই নিজেদেরকে চেনানোর জন্য এই সকল মুড়ি পার্টির নামে বিভিন্ন উপঢৌকন দেওয়ার ব্যবস্থা করে নিজেদেরকে চেনানোর পায়তারা করছে। শিবির মনোনীত ভিপি প্রার্থীর অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করছে প্রতিপক্ষরা। নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে শিবিরকে। এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা বারবার বলছি জুলাই বিপ্লবের পরে এই যে ট্যাগিং এর রাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা মানে তাদের প্রফেশনালিজমের অভাব আছে, এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে, এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। প্রশাসনের দিকে পক্ষপাতিত্বের তীর ও ভোটারদের নিরুৎসাহিত করার অভিযোগ রয়েছে প্রার্থীদের। যে ভোটারে ভোট কাস্ট করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। বরঞ্চ দেখেছি কিভাবে ভোটারদেরকে নিরুৎসাহিত করা যায়, বিশেষ করে নারী ভোটারদেরকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, সকল ধরনের মেকানিজম নির্বাচন কমিশন সেখানে এস্টাবলিশ করেছেন। আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এটা আসলে স্ক্যাম, এখানে ভোটার টার্ন আউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনের অংশ থাকবো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই, আমরা শেষ পর্যন্ত দাবি করার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার মধ্য দিয়ে একটা সুষ্ঠু ডাকসু নিয়ে আসতে চাই। তবে ডাকসু নির্বাচন কমিশন বলছে, মাঠে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ছাত্রদল মনোনীত প্যানেলের পক্ষে আজিমপুর ও পলাশী এলাকায় থাকা শিক্ষার্থীদের মাঝে প্রচার চালিয়েছেন 90 দশকের ঢাকা মহানগর ছাত্রদল নেতারা। আমাদের দৃঢ় বিশ্বাস জাতীয়তাবাদী ছাত্রদল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিআরটি এর লাইসেন্স বিতরণ। কার্ড বিতরণ কবে চালু হবে সেই ব্যাপারে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। লাইসেন্স প্রিন্টকারী ভারতীয় কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির কারণেই জটিলতায় পড়েছে বিআরটিএ। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন ভেন্ডর নিয়োগ না দেয়ায় বিপাকে লাখ লাখ গ্রাহক। আগামী 6 থেকে 7 মাসের আগে কার্ড বিতরণ সম্ভব নয় জানিয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে মাদ্রাজ সিকিউরিটির সঙ্গে অনিয়মে জড়িতদের ছাড় দেওয়া হবে না। জামাল উদ্দিনের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। সাইফ আহমেদ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় পাঠ চুকিয়ে বিদেশ পাড়ি জমাবেন উচ্চশিক্ষার্থে। দরকার ড্রাইভিং লাইসেন্স, কিন্তু বিআরটির লাইসেন্স বিতরণ শাখা থেকে জানিয়ে দেওয়া হলো আগামী বছরের ফেব্রুয়ারির আগে লাইসেন্স দেওয়া সম্ভব নয়। এরকম আরও অনেক ভুক্তভোগীর দেখা মিলবে অহরহ। তাহলে আমার তো আগে দরকার হবে কার্ডটা বিদেশে চলে যাওয়ার জন্য। এখন তারা বলতেছে যে একটা এস্টিমেট ডেট দিচ্ছে জানুয়ারিতে। 3 বছর ধরে লাইসেন্সের আবেদন করেও হাতে পাননি কাঙ্ক্ষিত কার্ড। লাইসেন্স ছাড়া ঢাকার রাস্তায় চলা কিংবা চাকরি দুটোই অসম্ভব। কার্ড আসে না, কার্ড নাই, কার্ড পাইতেছি না, ওরকম ডেট বাড়াইতে 3 বছর পার করলো। এখন এই যে 1 বছর ধরে শুনতেছি যে ভারতে যে কোম্পানিটা দিছিল ওই কোম্পানি বাদ ওই কোম্পানির ডাটা বেশি নাই। 7 বার আসছি, তা আমি একজন পেশাদার ড্রাইভার। আমি যদি এরকম সবসময় আসতে হয় আমাদের কর্ম রেখে আমাদের চাকরি নিয়ে তো টানাটানি। বিআরটি এর তথ্য মতে এ পর্যন্ত 8 লাখেরও বেশি কার্ড আটকে আছে। জানা গেছে লাইসেন্স প্রিন্টিং এর জন্য ভেন্ডর প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির চুক্তি অনুযায়ী সময়মতো কার্ড সরবরাহ না করায় গত 3 বছর ধরে লাইসেন্স জট তৈরি হয়েছে বিআরটিএতে। অভিযোগ রয়েছে বিআরটি এর তৎকালীন প্রকৌশল শাখার উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাস সহ একটি সিন্ডিকেট বিআরটিএ ভারতের নিষিদ্ধ একটি প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের অর্থের মাধ্যমে কাজ করার সুযোগ করে দেয়, কিন্তু চুক্তি অনুযায়ী সেবা না দেয় তাদের সাথে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে বিদেশগামীদের জন্য কিছু কার্ডের সুব্যবস্থা রয়েছে, কিন্তু বিতরণ শাখা বলছে ভিন্ন কথা। আপনি 107-এ যান বা 112 নম্বর রুমে যান, 107-112 আমাদের বড় কর্মকর্তা আছে তো ওনারা। আগামী বছরের তারিখ দিয়ে প্রতিদিনই ফেরত পাঠাচ্ছেন গ্রাহকদের। লাইসেন্স জট তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিআরটিএ। আমি আমাদের এই অবস্থার সবটুকু আই হ্যাভ অলরেডি ইনফর্ম টু মাই হায়ার অথরিটি। এখন তারা তাদের যে সিদ্ধান্তটা নেবেন সেটা, তবে আমরা কাউকে ছাড়ব না। যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে। এবং সেটা কিভাবে আসবে, টাইম উইল সে। তবে অনলাইনে লাইসেন্স সেবা চালু রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিআরটিএতে লাইসেন্স চলমান থাকাকালীনই এখানে 8 লাখের উপরে গ্রাহকের লাইসেন্স আটকে আছে। এর পেছনে ভারতের মাদ্রাজ সিকিউরিটিজ অ্যান্ড প্রিন্টার্সকে দায়ী করছেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানটির সাথে ইতিমধ্যে বিআরটিও তাদের চুক্তি বাতিল করেছে। তবে নতুন কোনো ভেন্ডর নিয়োগ না করা পর্যন্ত সব ধরনের লাইসেন্স কার্যক্রম বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। তবে কবে নাগাদ নতুন ভেন্ডর নিয়োগ দেওয়া হবে আর এই সময়ের মধ্যে ভুক্তভোগীর সংখ্যা বা লাইসেন্সের সংখ্যা কত লাখে দাঁড়াবে তা আসলে সময় বলে দেবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা বাংলাদেশের রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে। গতকাল বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, অতীতের বিভাজন অতিক্রম করে তারা গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে দেশকে নিয়ে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তরুণরা ভুল করতে পারে, তবে সময় ও অভিজ্ঞতার সাথে সাথে তারা একটি শক্তিশালী ন্যায্য রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। জুলাই অভ্যুত্থানের তরুণদের দৃঢ় সংকল্প এবং সাহস ছাড়া দেশের বর্তমান রূপান্তর সম্ভব হতো না। রোহিঙ্গা সংকট জাতীয় থেকে আঞ্চলিক হুমকিতে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। বলেন, রোহিঙ্গা তরুণ তরুণীরা আজীবনের জন্য আশাহীন জীবন বেছে নেবে, চিন্তা করলে ভুল হবে। গেল মাসে বৃষ্টির অজুহাতে বেড়েছিল সবজির দাম, কিন্তু 1 মাসের বেশি সময় পার হলেও এখনও স্বস্তি মিলছে না দামে। দু একটি বাদে বেশিরভাগ সবজিরই দাম 80 থেকে 100 টাকার ওপরে। লাগামের মধ্যে না থাকায় সবজির বাজারে এসে ক্ষুব্ধ ও হতাশ ক্রেতারা। সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের ধারে পাশেও নেই ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা। 10 টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকা। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 170 টাকা, সোনালী 320 আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 570 টাকায়। এদিকে হঠাৎ করে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালের দাম। দাম বাড়ার নির্দিষ্ট কারণ জানে না খুচরা ব্যবসায়ীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরে নূর সহ কয়েকজন আহত। নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বে গুরুত্ব সিইসির, আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং মন্তব্য কমিশনার আনোয়ারুলের। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করতে সালাউদ্দিনের আহ্বান, রোডম্যাপে নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলেছেন ডাক্তার তাহের। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে সশস্ত্র কর্মসূচিতে দেশ অস্থির করে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।